থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল। মাধ্যমিক পরীক্ষা 2024 অঙ্কের সাজেশনের সমাধান তৃতীয় অংশ। অঙ্কের সাজেশনের সমাধানের থার্ড পার্ট এটি। তো পেজ 276 অঙ্ক বইয়ের 5 নম্বর অঙ্কটি, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? ত্রিভুজের তিনটি কোণ, প্রথম কোণটা 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটা π/12 রেডিয়ান, তৃতীয় কোণের মান কত? মনে রাখতে হবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা বৃত্তীয় মানে π রেডিয়ান। তো এখানে দুটি কোণের মান দেওয়া আছে, কিন্তু একটু চালাকি করেছে। প্রথম কোণটা আছে ডিগ্রিতে মানে ষষ্ঠিক পদ্ধতিতে, দ্বিতীয়টা আছে রেডিয়ানে। তো দুটোকেই আমাকে ডিগ্রিতে বা রেডিয়ানে আনতে হবে। তো দ্বিতীয় নম্বর কোণটা রয়েছে π/12 রেডিয়ান। এই রেডিয়ানকে আমি ডিগ্রি করব কিভাবে? রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে 180/π দিয়ে গুণ। তাই রেডিয়ানের মানটাকে 180/π দিয়ে গুণ করলাম, 15 ডিগ্রি আসলো। অর্থাৎ ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি আর একটি কোণ 15 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটি কত? 180 থেকে দুটো বিয়োগ করলেই হয়। অথবা ধরি তৃতীয় কোণটি x ডিগ্রি, তাহলে 65, 15 আর x মিলে হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে x এর মান হচ্ছে 100 ডিগ্রি। তো তৃতীয় কোণটা হচ্ছে 100 ডিগ্রি, এটা ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান হচ্ছে 100 ডিগ্রিকে যদি আমি রেডিয়ান করতে চাই, তাহলে 100কে π/180 দিয়ে গুণ। π/180 দিয়ে গুণ করলে ডিগ্রিটা রেডিয়ানে চলে যায়, আর 180/π দিয়ে গুণ করলে রেডিয়ানটা ডিগ্রি হয়ে যায়। তো এই দুটো মনে রাখতে হবে। তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 100 ডিগ্রি, বৃত্তীয় মান হচ্ছে π/9 রেডিয়ান, 5π/9 রেডিয়ান। নেক্সট 7 নম্বর, একটি ত্রিভুজের কোণ তিনটের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? ত্রিভুজের তিনটা কোণ 2:3:4। তো বড় কোণটা কি? যেটা 4, সেটা হচ্ছে বড় কোণ। তাহলে এই বড় কোণটার বৃত্তীয় মান চেয়েছে। তো ত্রিভুজের কোণ তিনটার অনুপাত দেওয়া আছে, বৃহত্তম কোণ 4, তার আনুপাতিক ভাগার কত? 4/9। 4 বড় কোণ, তার মানটা উপরে বসলো, আর সমষ্টি হচ্ছে 9। 2, 3, 5, 4, 9, 9 ভাগের মধ্যে 4 ভাগ বড় কোণটা। তো 9 ভাগের মধ্যে 4 ভাগ। তো বৃত্তীয় মান কত? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে π রেডিয়ান। তিনটা কোণের সমষ্টি π রেডিয়ান। তাহলে বড় কোণটার মান কত? আনুপাতিক ভাগারকে মোট কোণের মান দিয়ে গুণ করব। তো বড় কোণের আনুপাতিক ভাগার 4/9, তাকে π রেডিয়ান দিয়ে গুণ করব, কারণ π রেডিয়ান তিনটি কোণের সমষ্টি। তাই 4/9 ইন্টু π রেডিয়ান, অর্থাৎ 4π/9 রেডিয়ান। এবার পেজ 277, 14 সি নাম্বার। তার 1 নম্বরটা আছে π রেডিয়ান একটি ড্যাশ কোণ। এই শূন্যস্থানে ড্যাশে কি বসবে? π রেডিয়ান একটি ধ্রুবক কোণ, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে 15 1 নম্বরটি, একটি কোণের ডিগ্রিতে মান d এবং ওই কোণেরই রেডিয়ানে মান r হলে r/d এর মান কত? আমরা জানি যে ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে পারি, রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি। তো একটা কোণের মান ডিগ্রিতে d আছে, তখন d ডিগ্রি। তো d ডিগ্রিকে যদি আমি রেডিয়ান করি কি হবে? রেডিয়ান করতে গেলে π আনতে হয়, তাই π/180 দিয়ে গুণ করব। ডিগ্রির মানকে π/180 দিয়ে গুণ করলে রেডিয়ান চলে আসে, রেডিয়ানের চিহ্ন। তাহলে d ডিগ্রি ইকুয়াল টু d ইন্টু π/180 রেডিয়ান। d এর মানটাকে π/180 দিয়ে গুণ করলাম। এবার প্রশ্নে কি বলেছে? একটা কোণ, ওটারই মান ডিগ্রিতে d, রেডিয়ানে r। তার মানে কি? r রেডিয়ান ইকুয়াল টু d ডিগ্রি। মানে 1 কেজি যেমন 1000 গ্রাম, তো আমরা লিখতে পারি 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, 5 কেজি ইকুয়াল টু 5000 গ্রাম। একটাই কোণ, ডিগ্রিতে d, রেডিয়ানে r। তার মানে
আর রেডিয়ান ইজিক্যাল টু ডি ডিগ্রি, দুটোই তো সমান, একই কোণ তো, ইউনিট আলাদা তাই দেখতে আলাদা লাগছে, কিন্তু আসলে এই কোণটা যেটা এই কোণের মান ততই। তো আর রেডিয়ান ইজিক্যাল টু ডি ডিগ্রি, এবার ডি ডিগ্রির মান রেডিয়ানে পেয়ে গেছি আমরা, দুটোকেই রেডিয়ান করব, তারপরে তো অনুপাতটা আনতে পারবো। তাহলে আর রেডিয়ান ইজিক্যাল টু ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান, এখান থেকে আর বাই ডি ইজিক্যাল টু পাই বাই 180। নেক্সট 15 নম্বর অঙ্কটি, 15-5 নম্বর, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত? ঘড়ির ঘন্টার কাঁটা কি জানি, 12 ঘন্টায় একটা পূর্ণপাক খায়, পূর্ণপাক মানে কি 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে রেডিয়ানে কত, 2 পাই রেডিয়ান, কিন্তু ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তাকে আমরা নেগেটিভ কোণ বলি, তাই ঘড়ির কাঁটা 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি মানে -2 পাই রেডিয়ান, নেগেটিভ দিকের জন্য 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে, গোটা বৃত্ত বলতে 2 পাই রেডিয়ান। তাহলে 12 ঘন্টায় 2 পাই রেডিয়ান, তাহলে 1 ঘন্টায় কত, 2 পাই বাই 12 রেডিয়ান, কাটাকুটি করলে পাই বাই 6, মাইনাস চিহ্নটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তাকে মাইনাস কোণ উৎপন্ন করে। এবার পেজ 285, উপপাদ্য 49, পিথাগোরাসের যে উপপাদ্য রয়েছে সেটা ইম্পর্টেন্ট রয়েছে, এবার বই থেকে পড়ে নেবে তোমরা। তারপরে পেজ 302-এ মান নির্ণয় করো। tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan 60 tan 30 প্লাস cos 60 cos 30 প্লাস sin 60 sin 30, মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসিয়ে উপরটাকে লসাগু করে সরল করা হয়েছে। তাহলে উপরে লসাগু হচ্ছে √3, কোনাকুনি গুণ করি, √3 উপরে 3 হচ্ছে, আর 1 মাইনাস 1 মাইনাস 1 আসছে, আর নিচেরটা √3 কাটা যাচ্ছে। মানগুলো বসাতে হবে ঠিক করে, মানগুলা মনে রাখার পদ্ধতি আছে আমার ইউটিউব চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস পড়লে দেখে নেবে, ওখানে সহজ পদ্ধতিতে মানগুলো মনে রাখা যায়। সাইনের সিরিজটা মনে রাখলেই আমরা বাকি মানগুলো অটোমেটিক বার করতে পারি, তো এগুলো প্র্যাকটিস করতে হবে তাহলেই পারবে। নিচে √3 কেটে গেল, 1 আর 1 হয়ে +2 হয়ে যাচ্ছে। এখানে cos 60 মানে হাফ, cos 30 √3/2 প্লাস sin 60 বলতে √3/2 sin 30 মানে হাফ, এটা √3/4 √3/4 মানে 2 √3/4 হচ্ছে এই সাইডটা, আর এটা উপরে 2 হচ্ছে, আর নিচে √3 আর নিচেরটা হচ্ছে 2, এই √3টা নিচে নেমে গেলে 2 √3 হচ্ছে নিচের সাইডে, উপরের 2 নিচের 2 কেটে গেল, এখানে উপরের 2 নিচের 4 কাটাকাটি করলে নিচের 2 থাকছে, 1/√3 প্লাস √3/2 1/√3 প্লাস √3/2। এটাকে আবার যদি লসাগু করি নিচেরটাকে 2 √3, মনে রাখবে নিচের দুটো গুণ করে লসাগু হলে কোনাকুনি মান করে উপরে বসাতে হয়, 2 1 কে 2 √3 মানে 3, উপরে 2 3 5, নিচে 2 √3। এটা প্রমাণ করতে বলছে বাম পক্ষ ডান পক্ষ। বাম পক্ষে আছে √1 প্লাস cos 30 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30, cos 30 মানে √3/2, নিচেও √3/2। এবার উপরেরটা যদি সরল করি লসাগু 2 হচ্ছে, লসাগু 2 হচ্ছে, এখানে √3 ভুল হয়েছে, এটা 2 হবে, এখানেও 2 হবে, লসাগু 2 হচ্ছে, তাহলে 2 1 কে 2 আর এটা √3, নিচেও লসাগু 2 হচ্ছে, 2 1 কে 2 মাইনাস √3, বুঝা গেল? 2 1 কে 2 কোনাকুনি গুণ করবো, নিচেরটা 2 লসাগু হচ্ছে, 2 1 কে 2 আর এখানে মনে মনে 1 আছে, 1 3-তে √3-তে √3, নিচেও 2 1 কে 2 1 √3-তে √3, উপরে প্লাস ছিল প্লাস, নিচে মাইনাস ছিল মাইনাস, আর লসাগু কত, এটার লসাগু হচ্ছে, হরের লসাগু হচ্ছে 2, এখানে হরের লসাগু হচ্ছে 2, তাহলে 2 2 কেটে যাচ্ছে। এখানে আমরা √3 লিখেছি, এটাও মিস্টেক হয়েছে, এখানে 2 হবে, এখানেও ডিভাইডেড বাই 2 হবে, 2 দিয়ে কেটে যাচ্ছে। এবার আমরা হরের করণীয় নিরসন করব। হরের করণীয় নিরসন করতে গেলে কি করতে হবে, যে চিহ্ন দেওয়া আছে বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব। তো 2 মাইনাস √3, তো 2 প্লাস √3 দিয়ে উপরেও গুণ, 2 প্লাস √3 দিয়ে নিচেও গুণ,
তাহলে উপরে 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি দুবার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে রুটের ভিতরে হোল স্কোয়ার হলে বাইরে সিঙ্গেল হয়ে বেরিয়ে যায়। আর নিচে 2 মাইনাস রুট থ্রি তো ছিলই, আর বিপরীত চিহ্ন 2 প্লাস রুট থ্রি দিয়ে গুণ করেছি, তো এ প্লাস বি এ মাইনাস বির মতো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই 2 স্কোয়ার মাইনাস রুট থ্রির স্কোয়ার, 2 স্কোয়ার বলতে 4, রুট থ্রির স্কোয়ার বলতে 3, 4 মাইনাস 3 মানে 1, তো 1-এর যদি বর্গমূল করি কত হয়? 1 হয়। এখানে রুট চিহ্নটা থাকা উচিত ছিল। তাহলে 2 প্লাস রুট থ্রি হচ্ছে উত্তর। এবার কী করতে বলেছে? এটা তো লেফট হ্যান্ড সাইডের মানটা বার করেছি, রাইট হ্যান্ড সাইড sec 60 প্লাস tan 60, তাহলে এখানে 2 প্লাস রুট থ্রি, sec 60 মানেই তো হচ্ছে 2, আর tan 60 মানে হচ্ছে রুট থ্রি, তাহলে রাইট হ্যান্ড সাইডেও বার হলো 2 প্লাস রুট থ্রি, লেফট হ্যান্ড সাইডে হিসাব করে বার হচ্ছে 2 প্লাস রুট থ্রি, দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার এখানে একটা রাশিমালা দেওয়া রয়েছে সমীকরণে, সেই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করতে হবে। কিছুই না, মানগুলো বসাবো। sin 60 রুট থ্রি বাই টু, cos 31 রুট থ্রি বাই টু, তো cos 30 যদি রুট থ্রি বাই টু হয়, স্কোয়ার আছে, তো রুট থ্রি বাই টু এর স্কোয়ার 3/4, এদিকে tan 45 বলতে 1, sec 60 বলতে 2, cosec 60 বলতে 2/√3, এখানে উপরে 3√3, নিচে 8, এদিকে উপরে 2 আর নিচে 2√3, রুট থ্রিটা উপরে চলে গেল, তাহলে উপরে 2√3/2, 2 কাটবে। এবার দিকে 3√3/8 ছিল, এক্সের সঙ্গে গুণ আকারে, এই পার্টটাকে যদি সমান চিহ্নের এপারে নিয়ে আসি উল্টে যাই, তাই 2√3/2 যেটা ছিল তার সঙ্গে 3√3/8 উল্টে গেল, বাম পক্ষে ছিল ডান পক্ষে আসার জন্য উল্টে গেল। এবার কাটাকুটি করে 2 পূর্ণ 2 এর 3 হচ্ছে উত্তর। পেজ 310, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা এর মান নির্ণয় করো। মান কত? তো প্রদত্ত বা দেওয়া আছে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2। আমরা জানি কোসেক সাইনের বিপরীত, সাইনের উল্টো, তাই কোসেক থিটাকে লিখতে পারি 1/sin থিটা, কোসেক থিটাকে লিখতে পারি 1/sin থিটা। এবার এটার নিচে মনে মনে 1 আছে, তো এই লসাগু করি নিচে সাইন থিটা, নিচেরটা যদি গুণ করে লসাগু হয় তাহলে উপরে কী হবে? কোনাকুনি গুণ করবো, সাইন থিটা সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, 1 × 1 ইজ ইকুয়াল টু 1, উপরটা কোনাকুনি গুণ করতে হয়, নিচের দুটা যদি গুণফলের যদি লসাগু হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/sin থিটা ইজ ইকুয়াল টু 2। এবার বজ্রগুণ করলাম, সাইন থিটাটা উপরে চলে গেল, 2sin থিটা হয়ে গেল, সবাইকে একদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2sin থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে ওই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো চেহারা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো চেহারা, তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার, a বলতে সাইন থিটা মাইনাস বি বলতে 1, a মাইনাস বি হোল স্কোয়ার, দুদিকে রুট করলাম তো 0 রুট করলে 0ই হয়, 1টাকে ওপারে পাঠালাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা কত? কোসেক থিটারও মান দরকার, কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি 1/sin থিটা, কোসেক আর সাইন অপোজিট অনন্যক, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, সাইন থিটা যদি 1 হয় তো 1/1 মানে 1ই হলো, তার মানে সাইন থিটাও মান হচ্ছে 1, কোসেক থিটারও মান হচ্ছে 1, তাহলে সাইন টু দি পাওয়ার 10 থিটা কোসেক টু দি পাওয়ার 10 থিটা মানে 1 টু দি পাওয়ার 10 প্লাস 1 টু দি পাওয়ার 10, তো 1 টু দি পাওয়ার 10 তো 1ই হয়, 1 টু দি পাওয়ার 10 তো 1ই হয়, তো 1 প্লাস 1 মানে 2, তাহলে এই রাশিটার মান হচ্ছে 2। এরপরে পেজ 311, 3-এর 12 নম্বরটা 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2, সম্পর্কটি থেকে tan থিটার মান নির্ণয় করো। যা প্রদত্ত আছে তাই লিখেছি, প্রথমে বজ্রগুণন করেছি, দুইটা এদিকে ভাগ আছে, বাম পক্ষে চলে গেলে সবার সঙ্গে গুণ হয়ে যাবে, তার 2 এসে গুণ হয়েছে। এখানে একটু চালাকি মারা হয়েছে, কি চালাকি? এখানে 9 আছে ডান পক্ষে, তার সঙ্গে মনে করতে পারি 9-এর সঙ্গে 1 গুণ আছে, আর 1 মানেই তো এটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1,
sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তিনটা সূত্র আছে। তো যেহেতু সাইনের আর কসের সূত্র, তাই আমরা এখানে 1-এর পরিবর্তে 9কে লিখতে পারি 9 গুণন 1, 9 গুণন 1, তাই তো। তো 9 গুণন 1, 1-এর পরিবর্তে কী লিখব? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার 9টা ভিতরে গুণ করে দিলাম, সব সাইনকে বাম দিকে নিয়ে গেলাম, সব কসকে ডান দিকে নিয়ে আসলাম, তাতে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। আবার মনে করবো কস স্কোয়ার থিটা ইন্টু 1 আছে এখানে, কস স্কোয়ার থিটাকে উপরে নিয়ে গেলে ভাগ হয়ে গেল, যেহেতু এদি 1-এর দিকে গুণ আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আবার এটাও জানি সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। তো সাইন থিটা বাই কস থিটা যদি টেন থিটা হয়, সাইন থিটা বাই কস থিটার হোল স্কোয়ার, সাইন থিটা বাই কস থিটার হোল স্কোয়ার এটা, তার মানে টেন স্কোয়ার থিটা, এটা টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে প্লাস মাইনাস নিব না, যেহেতু থিটা সূক্ষ্মকোণ, তাহলে টেন থিটার মান 1 বেরোলো। এবার 14 নম্বর অঙ্কটি, সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 13/12 হলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটার মান কত? যার মান বার করতে বলছে তাকে লিখেছি সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটা। এবার সেক টু দি পাওয়ার 4 থিটা, পাওয়ারে 4 আছে, তাকে আমি ভাঙালাম এরকম, সেক স্কোয়ার থিটা তার স্কোয়ার, 4 হচ্ছে কি না, তো এটাকে এরকম চেহারা করলাম, এটাকেও এরকম চেহারা করলাম অনুরূপভাবে। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তা দুটা একবার যোগ, দুটা একবার বিয়োগ, মানে এ প্লাস বি, এ মাইনাস বি। এবার এটা কিন্তু আমাদের সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এর মানটা তো 1 আমাদের জানা আছে। তাহলে এটার মান কত? এটার মান প্রদত্ত, এই যে 13/12, তো এটার মান প্রদত্ত 13/12, তো 13/12 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 13/12। তখন যে রাশিটার মান বার করতে বলেছিল সেই রাশিটাকে নিয়ে আমি একটু সূত্র ফেললাম, সূত্র ফেলার ফলে দুটো পার্ট হলো, একটা পার্টের মান, এটা আমাদের সূত্র জানি সবসময় এটার মান হচ্ছে 1, তো এটার মান যদি 1 হয়, এটার মান তো দেওয়াই আছে মান 13/12, তার সঙ্গে 1 গুণ করলাম, তো এটা হলো, এটা কার মান? এখান থেকে এটা সমান সমান হয়ে আসছে, তার মানে এই রাশিটার সমান মান হচ্ছে 13/12। পেজ 312, যদি সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাও যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এটা। এর প্রদত্ত আছে সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু কস থিটা বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে ধরে নিলাম আমরা। এবার এটার সঙ্গে এটা বজ্রগুণ করলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কে এক্স, তিনটাই তো পরস্পর সমান, তো এই প্রথম পার্টের সঙ্গে লাস্ট পার্টটাকে ইকুয়াল করলাম, সেখানে বজ্রগুণ করলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কে এক্স। আর এটার সঙ্গে এটাকে যদি রেখে সমান করে বজ্রগুণ করি, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কে ওয়াই, এখান থেকে পাচ্ছি। কিন্তু আমাদের মূল সূত্র কি জানি আমরা? সবসময় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সাইন থিটার মান কস থিটার মান যদি এখানে বসাই, সাইন স্কোয়ার থিটা মানে কে এক্স, কস স্কোয়ার থিটা, কস থিটার মান কে ওয়াই, তো স্কোয়ার ছিল, তো কে এক্সের হোল স্কোয়ার, কে ওয়াইয়ের হোল স্কোয়ার দিলাম, স্কোয়ারটা দুজনের মাথায় বসলো, স্কোয়ারটা দুজনের মাথায় বসলো, কে স্কোয়ারকে আবার কমন নিলাম, তাহলে কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে কী আছে? গুণ আকারে, এটা উপরে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাই কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কে ইজ ইকুয়াল টু কী হবে? আন্ডার রুট হবে এটা, আন্ডার রুট অফ 1 আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো 1-এর বর্গমূল তো 1ই হয়, আর নিচেরটা বর্গমূল করা যাচ্ছে না, তাই রুট চিহ্নটা থেকে গেল নিচে। তাহলে কে এর মান হচ্ছে 1 আপন আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সাইন থিটা যে মানটা আমরা কে ধরে করেছিলাম, কে তো অঙ্কে নেই, আমরা ধরেছি, তাই কে এর মানটা উদ্ধার করে এখানে বসিয়ে দিতে হবে। অঙ্কে যেটা নেই সেটা ধরার সুবিধাতে আমি ধরতে পারি, কিন্তু তার অরিজিনাল মানটাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। তো এখানে কে এক্স কে ওয়াই ছিল, কে এর মান এবার পেয়ে গেছি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কে এক্স, কে এর মানটা বসিয়ে তার সঙ্গে এক্স গুণ করেছি, তো এটার সঙ্গে এক্স গুণ করলে কি হবে? উপরে এক্স হয়ে যাবে। কস থিটা ইজ ইকুয়াল টু কে ওয়াই, এখানে দেখতে পাচ্ছ তোমরা কস থিটা ইজ ইকুয়াল টু কে ওয়াই, তো কে এর মান তো পেয়ে গেছি, তাহলে এটার সঙ্গে ওয়াই গুণ করব, কে ওয়াই করলে কস থিটা আসবে, তো ওয়াই গুণ করলে উপরে ওয়াই হবে। এবার সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটার মান এটা, কস থিটার মান এটা, তাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করলাম। লসাগুটা সেম আসছে, লসাগু যদি সেম আসে তাহলে এখানকার এক্সটা এখানে বসবে, এখানকার ওয়াইটাই এখানে বসবে,
তাই তো? তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুভড হয়ে গেল। 7 নম্বর, যদি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা হয়, তাহলে প্রমাণ করো এ স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এক্সের মান এ সাইন থিটা, দেখতে পাচ্ছি এখানে এ বাই এক্স আছে, তাই এখান থেকে আমাকে এ বাই এক্স আনতে হবে। এ বাই এক্স আনলে কী হবে? এ বাই এক্স, তো এক্সটাকে এদিকে নিয়ে আসলাম। সাইন থিটা লাগবে না, সাইন থিটাকে ওপারে পাঠাবো, তো সব জায়গায় গুণ আছে, তো এটা গুণ আছে, সাইন থিটা ওপারে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। এক্সটা এদিকে একের সঙ্গে গুণ আছে মনে মনে, এক্সটা এপারে আসলে কী হবে? এর নিচে ভাগ হয়ে যাবে, তাই এখান থেকে আমরা এই রাশিটা ডাইরেক্ট পাচ্ছি। প্রথমে এখানে আমি এক্সকে এদিকে নিয়ে আসলাম, এদিকে 1 বাঁচলো, পরে সাইন থিটাকে উপরে নিয়ে গেলাম, এদিকে গুণ ছিল, উপরে গিয়ে ভাগ হয়ে গেল 1 বাই সাইন থিটা জুল। এটা 1 আপন সাইন থিটা, সাইন থিটার অনন্যক মানে কি? কোসেক থিটা। সাইন থিটার উল্টো সবসময় কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু এটা। আবার কি দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা, ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। এখানে কী দেখতে পাচ্ছি আমরা এই পার্টটাতে? যেখানে আমাদের গন্তব্য, যেটা আমাকে প্রমাণ করতে হবে, সেখানে বি বাই ওয়াই আছে, তো এখান থেকে বি বাই ওয়াই বার করো। এখান থেকে বি বাই ওয়াই যদি বার করি, তাহলে ওয়াইটা বি থাকবে, ওয়াইটা নিচে আনতে হবে, তাই ওয়াইয়ের নিচে সঙ্গে মনে মনে 1 গুণ আছে, ওয়াইটাকে এপারে নিয়ে আসলাম, তো ভাগ হয়ে গেল। টেনটাকে উপরে নিয়ে যাব, তো 1 আপন টেন থিটা হয়ে গেল। 2 লাইনে করেছি আমি, ওয়াইটাকে এপারে এনেছি, এদিকে 1 রেখে, পরে টেন থিটাকে এপারে নিয়ে আসছি, তো ভাগ হয়ে গেছে, এখানে গুণ ছিল 1 বাই টেন থিটা, টেন থিটার অনন্যক আবার কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু বি বাই ওয়াই। এবার আমরা 3টা সূত্রের মধ্যে একটা সূত্র আছে কোসেক আর কট দিয়ে, কো বলি আমি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু অলওয়েজ 1, ফর্মুলা এটা। তো এবার কোসেক থিটার মানটা বসালাম, কোসেক স্কোয়ার আছে তাই এটার স্কোয়ার, কট থিটার মান বি বাই ওয়াই, তো কটের স্কোয়ার আছে, তখন এটার স্কোয়ার দিতে হবে। এখান থেকে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1, এটাই প্রমাণ করতে বলেছিল, দ্যাট মিনস প্রুভড। এবার 8 নম্বর অঙ্কটি, যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে প্রমাণ করো যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1। যেটা দেওয়া আছে সেটা লিখেছি, সাইন স্কোয়ার থিটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কস স্কোয়ার থিটা। কেন? 1-এর পরিবর্তে লিখতেই পারি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো ডান দিকে ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1-এর পরিবর্তে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কেন? এটাও তো 1 হয়, এটা লিখবো না, কারণ এখানে সাইন স্কোয়ার থিটা আছে, সাইনের অঙ্ক আছে, তাই সাইনগুলো দিয়ে দেবো, সরলীকরণটা সুবিধা হবে। তাই 1-এর পরিবর্তে লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল, তো 1-এর পরিবর্তে এটা, সঙ্গে মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল, থাকলোই সাইন স্কোয়ার থিটা কেটে গেল, প্লাস মাইনাসে কস স্কোয়ার থিটা আসলো। অথবা আমরা একবারই করতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা এ পর্যন্ত করে রেখে দিলাম। এবার আমাদের গন্তব্যকে নিয়ে আসলাম লেফট হ্যান্ড সাইড, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, কস স্কোয়ার থিটা সহি সালামত থাক, যেমন আছে তেমনি। কস টু দি পাওয়ার 4 থিটাকে একটু আমরা কাজ করি, কি কাজ? 4 আছে পাওয়ারে, আমার পাওয়ারটাকে ভেঙে 2 করে দিলাম, 4ই হলো। এবার এই যে কস স্কোয়ার থিটা ভিতরে আছে, এই কস স্কোয়ার থিটার পরিবর্তে আমি কী লিখবো? সাইন থিটা। এটা বার করে রাখি, এটাকে কাজে লাগাতে হবে। তো কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখবো সাইন থিটা, যে কস স্কোয়ার থিটা তার পরিবর্তে লিখলাম সাইন থিটা, বাইরে স্কোয়ার ছিল, স্কোয়ার থাকলো, ভিতরে স্কোয়ার হলো না, কারণ কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা বেরিয়েছে। এবার এই স্কোয়ারটাকে ভিতরে ঢুকে দিলে কী হবে? সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। রিভার্স করে যদি ভাবি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দ্যাট মিনস 1। তো 1-এ তো প্রমাণ করতে বলেছিল, এই যে 1, তার মানে এটার উত্তর হচ্ছে 1। এবার সত্য না মিথ্যা? কস 0 ডিগ্রি ইন্টু কস 1 ডিগ্রি ইন্টু কস 2 ডিগ্রি ইন্টু কস 3 ডিগ্রি ডট 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 কস 90 ডিগ্রি, এর মান 1, সত্য না মিথ্যা? উত্তর হচ্ছে মিথ্যা, কারণ যেগুলো আছে প্রত্যেকের মান জানি না আমরা ঠিক। কস 0 ডিগ্রির মান জানি, কস 30 ডিগ্রির মান জানি, কস 60 ডিগ্রির মান জানি, কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মান জানি না। কিন্তু এখানে একটা কস 90 আছে,
গুণ করে। cos 90 মান 0, তো জিরোর সঙ্গে যাই গুণ করি না কেন, জিরোর সঙ্গে পৃথিবীটা গুণ করে দিলেও জিরোই হয়। তাই cos 90 মানে 0, জিরোর সঙ্গে যাই গুণ করি এগুলো আর দেখবই না, জিরোর সঙ্গে যাই গুণ করি না কেন আলটিমেট রেজাল্ট 0, তার মানে এই রাশিটার মান হবে 0, কিন্তু এখানে 1 দেওয়া আছে, তার মানে ভুল দেওয়া আছে, এটা মিথ্যা। এরপরে পেজ 316, যদি sin 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স আপন ওয়াই হয়, sin 17 ডিগ্রি এক্স বাই ওয়াই, তাহলে দেখাও যে sin 17 ও sec 17 মাইনাস sin 73 ইকুয়াল টু এটা। তো প্রদত্ত আছে sin 17 ডিগ্রি এক্স বাই ওয়াই, যার মান বার করতে হবে তাকে লিখলাম। লেখার পরে মনে রাখতে হবে sin 17 মান দেওয়া আছে, আমাকে সব কিছু সাইন বানাতে হবে, তারপরে তো মানটা পুট করতে পারবো। আরও অনেক পদ্ধতি আছে, এই পদ্ধতিটা বেস্ট মনে হয় আমার। sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি, sec হচ্ছে কসের উল্টা, কসের অনন্যক, তাই sec 17কে লিখতে পারি 1/cos 17, sec 17কে লিখতে পারি 1/cos 17। আর sin 73 তো এখানে কোনো মান নাই, 73 ডিগ্রির সব 17 ডিগ্রি, এই যে 17 ডিগ্রি মান দেওয়া আছে, তাই 73কে আমি লিখব 90 মাইনাস 17। 73 পরিবর্তে 90 মাইনাস 17, সাইন ছিল, সাইন আছে, 73 ছিল, 73 আছে, দেখতে আলাদা, এটা হিসাব করে 73ই হবে, 90 মাইনাস 17 মানে 73, তো কিছুই তো পাল্টায়নি। এবার কি করছি, আমি 90টাকে জোর করে তুলে ফেলে দেবো। 90কে জোর করে তুলে ফেলে দিলে পূরক কোণের বিচারে সাইনটা কস হয়ে যায়, সাইন কোসাইন, কস বলতে কোসাইন, সাইনটা কোসাইন হয়ে যাবে 90 যদি জোর করে আউট হয়ে যায়। তো এখান থেকে 90টা আউট করে দিচ্ছি, তাহলে সাইনটা কস হয়ে গেল। এখানে আছে 1/cos 17, এখানে মাইনাস cos 17, মনে মনে নিচে 1 আছে, লসাগু করলে cos 17, কোনাকুনি গুণ করি, 1 গুণ করলাম 1 হলো, cos 17 গুণ করলাম cos স্কোয়ার 17 হলো। এবার 1 মাইনাস cos স্কোয়ার 17 ইজিক্যাল টু সাইন স্কোয়ার 17। কেন স্যার কীভাবে আসলো? ডাইরেক্ট করতে পারো 1 মাইনাস cos স্কোয়ার 17 মানে সাইন স্কোয়ার 17, অথবা যদি সমস্যা হয় 1-এর পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার 17 প্লাস cos স্কোয়ার 17, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মতন সাইন স্কোয়ার 17 প্লাস cos স্কোয়ার 17, এই প্লাস cos স্কোয়ার 17 আর মাইনাস cos স্কোয়ার 17 আউট, তাহলে সাইন স্কোয়ার 17 বাঁচলো, তো ওটা এখানে লিখেছি। অথবা একবারে 1 মাইনাস cos স্কোয়ার 17 ইকুয়াল টু সাইন স্কোয়ার 17, নিচে cos 17, cos 17কে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার 17 রুট, 1 মাইনাস সাইন স্কোয়ার 17 মানে কি cos স্কোয়ার 17, রুট করলাম তো cos 17 হয়ে গেল, তা সব সাইনে চলে আসলো। এবার মানগুলো বসালাম, নিচে লসাগু করেছি, লসাগু করে একটু সরলীকরণ করেছি, দেখো অতি সহজেই যেটা প্রমাণ করতে বলেছিল সেটা চলে আসছে, প্রুভড। এবার 6 নম্বর অঙ্ক, a কোণ প্লাস b কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাও যে 1 প্লাস 10a প্লাস বাই 10b ইজ ইকুয়াল টু sec স্কোয়ার a। এগুলো অঙ্ক করার সময় মনে রাখতে হবে ডান দিকে কি প্রমাণ করতে হবে, ডান দিকে sec স্কোয়ার a, শুধু a কোণ আছে, তাহলে আমরা b কোণ রাখবো না, বাম দিকে b কোণকে আউট করতে হবে, বি কোণকে অপনয়ন করতে হবে, তাহলে এ কোণ প্লাস বি কোণ 90 ডিগ্রি, এখান থেকে বি কোণের মানটা বার করে নিলাম, কারণ যেখানে বি থাকবে বিকে আমরা এতে কনভার্ট করে নেব। এ প্লাস বি 90 ডিগ্রি, তাহলে বি ইজ ইকুয়াল টু 90 মাইনাস এ কোণ। এবার লেফট হ্যান্ড সাইডে আসলাম, 1 প্লাস 10a বাই 10b, 10bকে লিখব 90 মাইনাস এ, বুঝতে পারছো তো? তাহলে সমান 1 প্লাস 10a, এবার 90 মাইনাস এ তো আসলো অঙ্কের বিচারে, এই যে বি এর মান 90 মাইনাস এ, বি এর পরিবর্তে 90 মাইনাস এ কেন করছি, ডান দিকে শুধুই আছে, বিটি নাই, তাই বিকে আমি এতে কনভার্ট করে নিলাম। এবার 10 90 ডিগ্রি মাইনাস এ, 90কে জোর করে তুললে 10টা পূরক কোণে কনভার্ট হয়ে যায়, তা 10 কোটেন, কট বলতে কোটেনজেন্ট, তা 10টা হয়ে যাবে কট, কোটেনজেন্ট, তো 90টা আউট করলেই 10 কট হয়ে যায়। এবার 10a বাই কটে, 10a বাই কটে, কটে উপরে উঠলে 10a হয়ে যায়, তাহলে উপরে একটা 10a ছিলই, কটেটাকে উপরে তুললাম, বা 1 বাই কটের অনন্য 1 বাই কটে বলতে 10a, তা 10a দুটো হয়ে যাচ্ছে, কটেকে লিখতে পারি 1 বাই 10a, তো উপরে উঠলে 10 এর ডবল হয়ে যাচ্ছে 10 স্কোয়ার এ, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার এ, এবার 1 প্লাস 10 স্কোয়ার এ ডাইরেক্ট সেক স্কোয়ার এ লিখতে পারি, অথবা 1টাকে আমি সেক আর 10 এর সূত্রে ফেলতে পারি। 1 বলতে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, যেহেতু এ আছে এখানে, 1 বলতে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, ওই মাইনাস 10 স্কোয়ার এ আর এখানকার 10 স্কোয়ার এ প্লাস মাইনাস আউট, তাহলে কে বাঁচলো, শুধু সেক স্কোয়ার এ, তো এটার পরিবর্তে লিখছি
মাইনাস ওয়ানের পরিবর্তে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, আর এখানে প্লাস টেন স্কোয়ারে ছিল, প্লাস মাইনাস আউট হলো, সেক স্কোয়ারে রাইট হ্যান্ড সাইড প্রুভড। সরি, এবার 8 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। পি কোণ প্লাস কিউ কোণ 90 ডিগ্রি হয়, তবে দেখাও যে আন্ডার রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইজিক্যাল টু কস পি। একইভাবে বলতে হয় যে ডান দিকে কস পি আছে, তাহলে এই কিউগুলাকে অপনয়ন করে পিতে কনভার্ট করতে হবে। এখান থেকে যদি আমাকে এখানে যেতে হয় তো এখানকার কিউগুলা কিউ রাখা যাবে না, পি করতে হবে, তারপর তো সব মিলে এই কস পি আসবে, তাই কিউকে অপনয়ন করব। তো পি প্লাস কিউ 90 ডিগ্রি, তাহলে কিউ এর মান কত 90 ডিগ্রি মাইনাস পি। এবার এখানে কিউ এর পরিবর্তে যেখানে যেখানে কিউ ছিল তাকে 90 মাইনাস পি 90 মাইনাস পি করলাম। এবার 90কে জোর করে তুলে দেবো, তাহলে কসটা কী হবে, পুরো কোণে কনভার্ট হবে। কস 90টাকে তুলে দিলে কসটা হয়ে যায় কো সাইন, সাইন হয়ে যাবে, কো পাল্টাপাল্টি করে যায়, সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, কোটার পরিবর্তন ঘটে, তাহলে কস সাইন হয়ে গেল, যেহেতু 90টা তুলে দিলাম। 90 মাইনাস পি ছিল, 90টা লিখবো না, শুধু পি লিখবো, তাহলে কসটা সাইন হয়ে গেল, এখানেও কসটা সাইন হয়ে গেল। সাইন পি বাই সাইন পি 1, সাইন পি হচ্ছে সাইন স্কোয়ার পি। এবার 1-এর পরিবর্তে কী লিখতে পারি, সাইন কসের ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। আমরা থিটা লিখবো না, এখানে পি লিখবো, কারণ পি এর অঙ্ক আছে, তাই 1-এর পরিবর্তে লিখবো সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি ইজিক্যাল টু 1 কি না, সাইন স্কোয়ার পি কস স্কোয়ার পি, সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি 1, 1-এর পরিবর্তে এটা লিখলাম, বাকি যা ছিল তাই লিখলাম। এবার এখানকার মাইনাস সাইন স্কোয়ার পি, এখানকার প্লাস সাইন স্কোয়ার পি কেটে গেল, তাহলে কস স্কোয়ার পি বাসলো। তো আন্ডার রুটের ভিতরে স্কোয়ার আছে, তো স্কোয়ার আর রুট পরস্পরকে ভ্যানিশ করে, তাহলে শুধু কস পি বাসলো, তাহলে কস স্কোয়ার পি রুট করলে কস পি হয়, সেটাই রাইট হ্যান্ড সাইডে আছে, দ্যাট মিনস প্রুভড। নেক্সট পেজ 317, tan 4 থিটা প্লাস tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করা। থিটার মান কত, তো tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা প্লাস না ইন্টু আছে ইজ ইকুয়াল টু 1, তো ইন্টু আছে, tan 6 থিটাকে যদি গুণ থেকে সমান চিহ্নের ওপারে নিয়ে যায় বাম পক্ষ থেকে ডান পক্ষ, তাহলে গুণ যে ছিল ওটা ভাগ হয়ে যাবে, নিচে হয়ে যাবে, তাহলে tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1/tan 6 থিটা। আর tan যখন উল্টো হয়ে যায়, অনন্যক হয়ে যায়, তো অনন্যক মানে ওটা হচ্ছে কট, ট্যানের অনন্যক কট, কটের অনন্যক ট্যান, শুধু কট আর ট্যান অনন্যক তো বটেই, তার সঙ্গে পরিপূরকও, পূরক কোণও। তো 1/tan মানে কট, এটা অনন্যকের বিচারে আসলো, 1/tan 6 থিটা ইজ ইকুয়াল টু কট 6 থিটা। এবার কট 6 থিটা এখানে 90টা কোত্থেকে আসলো, জোর করে ঢুকিয়েছি, যখনই জোর করে 90কে ঢুকানো হবে হিসাবে বা 90কে জোর করে তুলে দেওয়া হবে তখনই তারা পাল্টে যাবে, কোটা পরিবর্তন হবে। এটা হচ্ছে কোট্যান, 90কে জোর করে ঢুকেছি, কোকে আউট করো, তো কোট্যানটা ট্যান হয়ে গেল। 90কে জোর করে যদি বাদ দিয়ে দিই তাহলে ট্যানটা কট হয়ে যাবে, আর কটের মধ্যে 6 থিটা ছিল, ওটাকে ওখানে জোর করে 90 ঢুকাইছি, তাহলে ট্যান হয়ে গেল। 90 আমদানি বা রপ্তানি করতে গেলে জোর করে অঙ্কের হিসাব ছাড়া যদি জোর করে 90কে আমদানি রপ্তানি করি তাহলে ট্যানটা কট হবে, কটটা ট্যান হবে। এবার এখানে tan 4 থিটা, tan 90 মাইনাস 6 থিটা, তো উভয় থেকে যদি ট্যান বাদ দিয়ে দিই, কাটাকুটি যাবে না কিন্তু বাদ দিতে হবে, tan 4 থিটা ইজ ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, দুটোর অ্যাঙ্গেল সমান। সেখান থেকে 6 থিটাকে এপারে নিয়ে গেলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 10 থিটা হলো, 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। এখানে এই রাশিটার মান নির্ণয় করতে বলেছে, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি করতে করতে tan 89 ডিগ্রি, tan 99 অসংজ্ঞাত যেহেতু, তাহলে tan 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে করতে tan 45 ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি করতে করতে 89 ডিগ্রি। এদিককার 3টা লিখেছি, লাস্টের 3টা লিখেছি, মাঝখানে tan 45 আছে, এদিককার 3টা, লাস্টের 3টাকে আমি পাল্টাইছি। কী হবে, 89 মানে 90 বিয়োগ 1,
tan 89টাকে tan 90 মাইনাস, এখানে 90টা জোর করে ঢুকে নিচে পাল্টাই দেবো আমি tanকে। 89 আর 90 মাইনাস 1 দুটাকে আলাদা জিনিস। এখানে 90টা জোর পূর্বক আসেনি, অঙ্কের হিসাবে এসছে, তাই ট্যানটা টানি আছে। এইবার ট্যানকে যদি জোর করে আমি আউট করে দিই, tan 90 ডিগ্রি মাইনাস 1, একে আমি শুধু 1 ডিগ্রি লিখব, 90কে জোর করে আউট করবো, তাহলে ট্যানটা কট হয়ে যাবে। tan 88 ডিগ্রি, এটাকে 90 মাইনাস 2 ডিগ্রি, তো 88-র পরিবর্তে 90 মাইনাস 2 লেখাই যায়, দেখতে আলাদা মানে তো সমান, তাই ট্যানটা টানি আছে অঙ্কের বিচারে যেহেতু এসছে। কিন্তু এবার আমি 90কে জোর করে আউট করবো, তাই এই জায়গাটায় ট্যানটা কট হয়ে যাবে আবার। তাহলে এদিকে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, লাস্টের দিকে cot 1 ডিগ্রি, cot 2 ডিগ্রি, cot 3 ডিগ্রি। আধা আধি যদি করি, এদিকারগুলো অর্ধেক tan থাকবে, ওইদিকারগুলো অর্ধেক cot থাকবে। tan আর cot তো অনন্যক, তাই এদিককার tanগুলো টানিয়ে রাখলাম, লাস্টেরগুলো সব 1/tan 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 করলাম। 1 ডিগ্রির সঙ্গে 1 ডিগ্রি, 2 ডিগ্রির সঙ্গে 2 ডিগ্রি, 3 ডিগ্রির সঙ্গে 3 ডিগ্রি, 4 ডিগ্রির সঙ্গে 4 ডিগ্রি, সব কেটে কুটে লাস্টে 1 থাকবে। আর tan 45ও 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1ই হয়, তাই এই রাশিটার উত্তর হচ্ছে 1। নেক্সট হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, পেজ 326, 5 নম্বর অঙ্ক। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল? আগে ছবিটা আঁকা ইম্পর্টেন্ট, যে একটা এ বি টেলিগ্রাফ পোস্ট সি বিন্দুতে মচকে গেল, মচকে গিয়ে মাটি স্পর্শ করলো, এই বিন্দুটা ঠেকে আসলো ডিতে। এটা ভাঙার আগের ছবি, ভেঙে গেলে এখান থেকে ভেঙে গেল, এটা এখানে ঠেকে গেল। মনে রাখতে হবে এটা একটু বড় রাখতে হবে, জ্যামিতিটাও যাতে বাস্তবসম্মত হয়। এটা ছোট্ট আঁকালাম, ভেঙে গেলে তো মাটি ঠেকবেই না, এটা বড় আঁকাবো, মাটিতে ঠেকলো। এবার কি বলছে, অগ্রভাগ, এই যে অগ্রভাগটা যখন মাটি ঠেকলো গাছের গোড়া থেকে 8√3 মিটার দূরে এবং এখানে উন্নতি কোণ 30 ডিগ্রি হলো, তাহলে এই পোস্টটির উচ্চতা কত আর কত উপরেই বা ভেঙেছিল? ধরি এবি টেলিগ্রাফ পোস্ট সি বিন্দুতে মচকে গিয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে অগ্রভাগ, এবং বিডিসি 30 ডিগ্রি দেওয়া আছে। বিডিসি নামগুলো নিজের ইচ্ছা মতো দিতে হবে এবং সেই নামগুলো দেখে আমাদের জ্যামিতিটার বর্ণনা করতে হবে। বিডিসি 30 ডিগ্রি। ধরি বিসি যত উপরে মচকালো সেটা এক্স, আর এসি এই উপরের মচকে যার উপরের অংশটা হচ্ছে ওয়াই, তাহলে ডিসি কত হবে? এসিটাই তো ভেঙে গিয়ে নেমে আসছে সিডিতে, সি তো জয়েনই আছে, এটা শুধু মাথাটা নেমে গেছে এখানে, তাহলে এসি আর সিডি সমান, এটা ওয়াই হলে এটা ওয়াই, তাই লেখা হয়েছে বিডি সমান 8√3, বিডি দেওয়া আছে 8√3 প্রদত্ত। এবার কি করব আমরা, যে কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণের মান, একটা বাহুর মান দেওয়া থাকলে অপর যে কোনো বাহুর মান নির্ণয় করা যায়। তাই এই যে বিসিডি বা বিডিসি বলি, এই ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, যে কোণের সাপেক্ষে তার বিপরীত কোণটা হচ্ছে, বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে বিসি লম্ব, বিডি ভূমি, বিসি লম্ব, বিডি ভূমি। তো লম্ব বাই ভূমি বিসি বাই বিডি, এই যে বিসি বাই বিডি মানে tan 30, এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি তো tan থিটা, তাহলে বিসি বাই বিডি tan 30। বিসির মান দেওয়া নাই, এক্স ধরেছি, বিডির মান 8√3, tan 30 বলতে 1/√3, tan 30-র মান 1/√3, এখান থেকে √3 কেটে গিয়ে x = 8 মিটার, তার মানে 8 মিটার উপরে ভেঙেছিল। এবার কী বার করতে হবে, গাছটার উচ্চতা কত। তার মানে এই ত্রিভুজে আরেকবার নিয়ে আসবো ওয়াইয়ের মানটা বার করার জন্য। এই ওয়াই আর ওই ওয়াই তো একই, এক্স আর ওয়াইকে যোগ করে দিলেই তো গাছটা বলছি, সরি টেলিগ্রাফ পোস্টটা, তার টেলিগ্রাফ পোস্টটার উচ্চতা কত, এক্স প্লাস ওয়াই। তো এবার ওয়াই বার করতে হবে। তো আমরা এখান থেকে যদি আসি, এই ত্রিভুজ থেকে কী লিখতে পারি, এটা লম্ব, এটা অতি, তো এক্স বাই ওয়াই লম্ব বাই অতি মানে sin 30, লম্ব বাই অতি মানে sin থিটা কি না, তো লম্ব বাই অতি sin 30। এবার এক্স বাই ওয়াই = হাফ, sin 30-র মান হাফ, এক্সের মান জানি আমরা 8 বেরিয়েছে, 8/y = হাফ,
তাহলে ওয়াই ইজুগাল টু 16 বজ্রগ্রহণ করলাম। তাহলে পোস্টটির উচ্চতা কত? পোস্টটির উচ্চতা বলতে এক্স প্লাস ওয়াই। তো এক্সের মান 8 পেয়েছি, ওয়াইয়ের মানটা এই ওয়াই সেম ওয়াই, এই ওয়াইয়ের মানটা 16 পেয়েছি। তাহলে 8 আর 16 যোগ করলে 24 হচ্ছে পোস্টটির উচ্চতা। এবার 10 নম্বর, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসের উচ্চতা কত? একটা লাইট হাউস আছে, এই যে লাইট হাউস এবি, অনেক উঁচু, তার চূড়ায় তুমি দাঁড়িয়ে আছো আর দূরে জাহাজের মাস্তুলের গোড়া দেখছো। মনে করলাম একটা জাহাজের মাস্তুলের গোড়া সি, একটা জাহাজের মাস্তুলের গোড়া ডি। তাহলে তুমি এ বিন্দুতে আছো, তাহলে এ বিন্দু থেকে নিচের দিকে তাকাতে গেলে এতটা ঘুরতে হচ্ছে, যতটা তোমার দৃষ্টি রেখার অবনতি ঘটছে সেটা অবনতি কোণ। তাহলে এই কোণটা হচ্ছে দূরের মাস্তুলের গোড়া দেখার জন্য অবনতি কোণ 30 ডিগ্রি, আর কাছের মাস্তুলের গোড়া যখন দেখবে তা তোমার দৃষ্টিরেখা এখান থেকে ঘুরে এখানে আসবে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে কাছের মাস্তুলের গোড়া দেখার জন্য অবনতি কোণ। আমরা হাইটের প্যারালালি দৃষ্টিরেখা থাকে, নিচের জিনিস দেখার জন্য অবনতি কোণ হয়, উপরের জিনিস দেখার জন্য উন্নতি কোণ হয়। এবার এটা যদি হয় 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি। আমরা জানি একান্তর কোণ, যে রেখার একান্তর কোণ, এটা যদি হয় 60 তো এটাও হবে 60, যেহেতু দুটো রেখা সরল রেখা সমান্তরাল, তাই তো? দুটো রেখা যদি সমান্তরাল হয়, এই কোণটা যত হবে এই কোণটা তত হবে। তাহলে আমাদের এই বড় কোণটা 60, তাহলে এই কোণটাও 60, এখানকার ছোট কোণটা 30, তো এদিককার ছোট কোণটা 30, তাই তো? এবি লাইট হাউস সি এবং ডি যথাক্রমে কাছের ও দূরের জাহাজের মাস্তুলের গোড়া প্রদত্ত এক্স এ ডি 30 ডিগ্রি, এক্স এ ডি এই লাল কোণটা 30 ডিগ্রি, তাহলে এ ডিবি এই কোণটাও 30 ডিগ্রি হবে, ওই লাল এই লাল সমান। এক্স এ সি কাছের মাস্তুলের গোড়া 60 ডিগ্রি, তাহলে এ সি বি 60 ডিগ্রি। বিসি কাছের মাস্তুলের গোড়া লাইট হাউস থেকে 150 মিটার দূরে দেওয়া আছে প্রদত্ত, তাহলে বিসি 150 মিটার। এবি এক্স মিটার, এবিকে ধরে নিয়েছি আমরা এক্স মিটার, ধরি এবি এক্স মিটার। বিডি ওয়াই মিটার, বিডি মানে দূরের বিন্দুটা, দূরের মাস্তুল জাহাজের যে মাস্তুলের গোড়া লাইট হাউস থেকে বিডি টোটালটা হচ্ছে ওয়াই মিটার ধরে নিয়েছি। এবার এক একটা ত্রিভুজ নেব আর হিসাব বার করব। তো যদি আমরা এবিসি ত্রিভুজ নিই, এ বি সি, এই ছোট্ট ত্রিভুজটা নীলকালির এ বি সি, একটা কোণ 60 ডিগ্রি, এই বাহুটা 150 মিটার, তাহলে এক্সের মান পেয়ে যাব এক্স বাই 150, এটা 60 ডিগ্রি হলে কি এটা লম্ব, এটা ভূমি, তো এক্স বাই 150 লম্ব বাই ভূমি মানে 1060, এই যে এ বি বাই বিসি এক্স বাই 150 1060 মানে √3, তাহলে এক্স ইজুয়াল টু 150 √3। যে কোনো সমকোণী ত্রিভুজের যদি একটা কোণের মান একটা বাহুর মান পাই 90 ডিগ্রিটা বাদ দিয়ে, যে কোনো একটা সূক্ষ্মকোণের মান যদি দেওয়া থাকে আর একটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে বাকি তিনটা বাহুই বার করা যায়। এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, 150 দেওয়া আছে একটা বাহু, তো লম্ব বাই ভূমি ইজুয়াল টু 1060, এক্স বাই 150 সমান 1060 বলতে √3, এক্স বাই 150 সমান √3, তাহলে এক্স ইজুয়াল টু 150 × √3, তাহলে লাইট হাউসের উচ্চতা 150 √3। আবার এবিডি ত্রিভুজের, এবিডি বড় সমকোণী ত্রিভুজটা, এবিডি সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে এডিবি এই কোণের সাপেক্ষে এটা লম্ব, টোটালটা ভূমি, তাহলে এক্স বাই ওয়াই ইজুয়াল টু 1030, এক্স বাই ওয়াই ইজুয়াল টু 1030 মানে 1/√3, তো এখান থেকে ওয়াই ইজুয়াল টু এক্স √3, এক্সের মান 150, এক্স √3, এক্সের মান কত 150 √3, তাহলে এক্স ইন্টু √3, √3টা √3 জায়গাতে আছেই, আর এক্সের মান 150 √3, √3 মিলে 3,
3-এর সঙ্গে 150 গুণ করলে 450। তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 450 মিটার দূরত্বে রয়েছে। 14 নম্বর, একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়ির উচ্চতা কত? 3তলা বাড়ি আঁকাও। না, বাড়ি আঁকতে হবে না, একটা রেখা আঁকালেই চলবে, সেটাই বাড়ি ধরে নেব। তো এবি হচ্ছে 3তলা বাড়ি, নীলকালিটা, তার মাথার উপরে 3.3 মিটার উচ্চতা একটা পতাকা আছে দণ্ড সমেত। এই যে পতাকা দণ্ড 3.3 মিটারের। রাস্তার একটা বিন্দু ডি, এই ডি বিন্দু থেকে যখন এই পতাকা দণ্ডের গোড়া দেখছি তখন 45 ডিগ্রি উন্নতিকোণ, আর পতাকা দণ্ডের চূড়া এটা যখন দেখছি উন্নতিকোণটা বড় হয়ে যাচ্ছে, লাল কালিটা 50 ডিগ্রি। গোড়া দেখতে গেলে কম মাথা তুলতে হচ্ছে, দৃষ্টিরেখাটা কম তুলতে হচ্ছে 45 ডিগ্রি, আর চূড়া মানে উপরেরটা দেখতে গেলে আরও দৃষ্টিরেখা উপরে তুলতে হচ্ছে, এটা দৃষ্টিরেখা ভূমির সমান্তরালের সঙ্গে যে কোণ করছে। তো 45 ডিগ্রি 50 ডিগ্রি কার মান দেওয়া আছে? এইটুকুর মান দেওয়া আছে 3.3 মিটার। তো এবি 3তলা বাড়ি, বিসি পতাকা দণ্ড, ডি বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়া পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে এ ডি সি সমান 50 ডিগ্রি, এ ডি বি সমান 45 ডিগ্রি, এ বি এক্স মিটার, এ বি 3তলা বাড়িটা এক্স মিটার, এ ডি এটা হচ্ছে ওয়াই মিটার, বিসি 3.3 মিটার। এবার এ ডি বি ত্রিভুজের এ ডি বি 45 ডিগ্রি কোণের বিচারে, এই কোণটার বিচারে এটা লম্ব, এটা ভূমি। এই কোণের বিচারে এটা লম্ব, এটা ভূমি। এই কোণের বিচারে যদি ধরতাম তাহলে আবার এটা ভূমি, এটা লম্ব হয়ে যেত। কোণের বিপরীতটা লম্ব সবসময় ধরতে হয়। তো 45 ডিগ্রি সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তো এক্স বাই ওয়াই লম্ব বাই ভূমি ইজুয়াল টু tan 45। তো এক্স বাই ওয়াই ইজুয়াল টু tan 45 মানে 1, তাহলে ওয়াই ইজুয়াল টু এক্স। ওয়াইকে আমি এক্সে কনভার্ট করব, ওয়াই আর এক্স সমান, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। এবার এডিসি ত্রিভুজ, এবার বড় সমকোণী ত্রিভুজ এডিসি পতাকা সমেত এডিসি, এর এডিসি কোণ 50 ডিগ্রি, এডিসি কোণ 50 ডিগ্রি, এর সাপেক্ষে এসি টোটালটা হচ্ছে লম্ব, এই যে বড় কোণের সাপেক্ষে বড় বাহু লম্ব, এসি বাই এডি tan 50। তো এসি বাই এডি tan 50, লম্ব ভূমি tan থিটা যেহেতু tan 50। tan 50 মান তো আমাদের মুখস্থ নেই, তাই প্রদত্ত দেওয়া রয়েছে tan 50। এখানে লিখতে ভুলে গেছি, tan 50 মান দেওয়া ছিল 1.192, 1.192 tan 50 মান প্রদত্ত। তো এবার tan 50 মানটা বসালাম, বসানোর পরে এদিকে এসি বলতে এক্স প্লাস 3√3 এখান থেকে এটার উচ্চতা কত? বাড়ির উচ্চতা প্লাস পতাকার উচ্চতা এক্স প্লাস 3.3, আর এটা কি ওয়াইকে আমরা এক্স লিখে দিতে পারি যেহেতু এক্সের মানটা বার করতে হবে। তো ওয়াইয়ের পরিবর্তে এক্স লিখলাম, বজ্রগ্রহণ করলাম, করার পরে এটা এক্স ইন্টু 0.192 এদিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হলো, দশমিকের পরিবর্তে 0 নিয়ে কাটাকুটি করলাম, তাহলে 17.19 আসছে। এটা একটু রাফে হিসাব করতে হবে, সহজে কাটাকুটি যায় না। তাহলে 17.19 মিটার হচ্ছে 3তলা বাড়ির উচ্চতা। নেক্সট 16 নম্বর, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রিতে যা ছায়া হয় স্তম্ভটার, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। তার স্তম্ভটির উচ্চতা কত? মনে করলাম এ বি স্তম্ভ, তো এদিকে সূর্য আছে, এদিকে যদি সূর্য থাকে তো ছায়াটা এদিকে পড়ছে। তবে যখন উন্নতিকোণ 45 ডিগ্রি তখন ছায়াটা বিসি, উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন ছায়াটা হচ্ছে বিডি। উন্নতিকোণ যদি 90 হয়ে যায় ছায়া শূন্য হয়ে যাবে। মাথার উপর যদি সূর্য থাকে 90 ডিগ্রি উন্নতিকোণ, তাহলে ছায়া হয়ে যাবে শূন্য। তো যাই হোক 45 ডিগ্রি যখন উন্নতিকোণ যা হবে, 30 ডিগ্রি উন্নতিকোণ সূর্যের হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বাড়বে, ওটাই লিখেছি। ধরি এ বি একটি স্তম্ভ,
সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হলে তার ছায়ার দৈর্ঘ্য সিডি সমান 60 মিটার বৃদ্ধি পায়। উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হলে ছায়াটা, এই লাল দাগটা 60 মিটার বেড়ে যাচ্ছে। তো 60 মিটার বেড়ে যাচ্ছে। সূর্যের উন্নতি কোণ, সূর্য যখন নিচে নেমে যাবে তার উন্নতি কোণটা কমে যাবে। বিকেলের দিকে সকালের দিকে ছায়া বড় থাকে, উন্নতি কোণ কম থাকে বলে। দুপুরবেলা উন্নতি কোণ অনেক বেশি, তাই ছায়াটা ছোট হয়ে যায়। তো উন্নতি কোণ কম, তো ছায়ার দৈর্ঘ্য বড়। তো এবার আমরা ছোট ত্রিভুজ নেব একবার, বড় ত্রিভুজ নেব একবার। ছোট ত্রিভুজ এবিসি এর এসিবি কোণের সাপেক্ষে বা বিসিএ কোণের সাপেক্ষে বার করলাম। এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 1045, তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই আসছে, তাই তো। এবার এবিডি এবং এবিডি ত্রিভুজের এবিডি মানে বড় ত্রিভুজটা সমকোণী, এবিডি এই যে বড় ত্রিভুজ, এখানে বিডিএ 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, লম্ব এক্স আর ভূমি কত টোটালটা ওয়াই প্লাস 60 হচ্ছে ভূমি। তাহলে এবি বাই বিডি সমান 1030, এবি বাই বিডি সমান 1030, এবি বলতে এক্স, বিডি বলতে ওয়াই প্লাস 60। এবার ওয়াই আর রেখে লাভ নাই, ওয়াইটাও তো এক্সের সমান, তাই ওয়াইয়ের পরিবর্তে এক্স লিখলাম, সব এক্স হয়ে গেল। করে নিয়ে হিসাব করছি, বজ্রগণ করলে √3x ইকুয়াল টু এক্স প্লাস 60, √3xটা বড় তাই এদিকের গুণটা আগে করেছি মাইনাসের ঝামেলা মুক্তি পাওয়ার জন্য। এক্সটাকে এপারে নিয়ে আসলাম, মাইনাস হলো, এটা হলো √3 মান 1.732 মাইনাস 1 2.732, এক্স ইকুয়াল টু 60, এখান থেকে এক্সের মান 81.96 প্রায়, রাফে হিসাব করবে। নেক্সট 340 পেজ, 7-এর 1 নম্বর। প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। গড় নির্ণয় করতে বলেছে। 0 থেকে 10-এর মধ্যে 4 জন আছে, 10-20-এর মধ্যে 6, 20 থেকে 30-এর মধ্যে 10, 30 থেকে 40-এর মধ্যে 6, 40 থেকে 50-এর মধ্যে 4। তো পরিসংখ্যা বিভাজনের তালিকা এটা। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় যদি করি, তো 0 থেকে 10-এর মধ্যে 4 আছে, তো যে 4 জন যে আছে বা 4টা বস্তু যে আছে, এটা পরিসংখ্যা 4, তো এর মানটা 0 না 10 ধরব? 0 থেকে 10-এর মধ্যে মান, শ্রেণী সীমানা 0 থেকে 10-এর মধ্যে 4 জন আছে, তো 0 ধরবো না 10 ধরবো? 0 ধরলেও লস, 10 ধরলে বেশি হবে। এই 4টা জিনিসের মান 0 থেকে 10-এর মধ্যে, তাই এটা মধ্যক করে নিতে হয়, মাঝামাঝি করে নিতে হয়। তো 0 আর 10-এর মাঝখানে কি আছে? 5, এর গড় মান, ওটাকেই বলছে শ্রেণী মধ্যক। তাই 0-10-এর শ্রেণী মধ্যক 5, 10 থেকে 20-এর মাঝখানে কি আছে? 10 থেকে 20-এর মাঝখানে 15 আছে, অথবা দুটোকে যোগ করে হাফ করে দাও, তাহলে শ্রেণী মধ্যক পেয়ে যাব। শ্রেণীর মধ্যক বার করতে হবে, কারণ 6 জনের মান 10 থেকে 20-এর মধ্যে, তো 10 থেকে 20-এর মধ্যে 10 ধরবো না 20 ধরবো? তাই এটাকে আমরা মধ্যক করে নিই, মাঝামাঝি মানটা নিই। 10 আর 20-এর মাঝখানে রয়েছে 15, 20 আর 30-এর মাঝখানে রয়েছে 25, 30 আর 40-এর মাঝখানে রয়েছে 35, বা 30-40-এর গড় হচ্ছে 35, একই ভাষা। 40-50-এর গড় হচ্ছে 45। তো এবার 4 জন যে রয়েছে ওর মানটা 5 করে ধরবো। তো মোট কত আছে? 4-5 20 মান। 6 জন আছে 15, সে তুমি যাই ধরো, এটা টাকা ধরো, পয়সা ধরো, মান ধরো, দৈর্ঘ্য ধরো, 6টা পরিসংখ্যা, তো 15 করে মান গড়ে। তো 15-6 90, 10-25-এ 250, 6-35-এ 210, 4-45-এ 180। তাহলে মোট মান কত হচ্ছে সবগুলো মিলে? মনে করলাম এগুলো লাঠির দৈর্ঘ্য, 4টা লাঠির দৈর্ঘ্য গড়ে 5 করে, 6টা লাঠির দৈর্ঘ্য 15 করে, 10টা লাঠির দৈর্ঘ্য 25 করে, 6টা লাঠির দৈর্ঘ্য 35 করে, 4টা লাঠির দৈর্ঘ্য 35 করে। তার মোট কত দৈর্ঘ্য হলো? মোট দৈর্ঘ্য হলো 750। মোট দৈর্ঘ্য লাঠিগুলার কটা লাঠি আছে? 30টা। এটা পরিসংখ্যাটা যোগ করতে, পরিসংখ্যা কত? 30। তাহলে 750, 30টার দৈর্ঘ্য 750, তাহলে এক একটার দৈর্ঘ্য কত? এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাই 750-কে 30 দিয়ে ভাগ করলাম। এক্সআই এফআই ডিভাইড বাই এফআই, 750 মোট মান, 30 জনের মোট মান 750, তাহলে এক একজনের মোট মান কত? 30 দিয়ে ভাগ, এই মানটাকে 30 দিয়ে ভাগ করলাম, 25 উত্তর আসলো। 341 ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। 10-এর কম 5 জন ছাত্রী পেয়েছে নম্বর,
20 কম 9 জন ছাত্রী পেয়েছে, 30 কম 17 জন পেয়েছে, 40 কম 29 জন পেয়েছে, 50 কম 45 জন পেয়েছে। এবার একটু ভাববার চেষ্টা করো, 50 কম 45 জন পেয়েছে, 40 কম 29 জন পেয়েছে, তো 40 থেকে 50 মধ্যে কতজন পেয়েছে? 40 কম 29 জন, 50 কম 45 জন। 50 যে কম পেয়েছে মোট 45 জন, সেই 45 জনের মধ্যে এরাও আছে। একজন 10 পেয়েছে, ওকে 50 কম না? যে 10 নম্বর পেয়েছে সেও তো 50 নম্বরের কম পেয়েছে, তার মানে 45 জনের মধ্যে সবাই ঢুকে আছে। তাই 40 থেকে 50 মধ্যে 40 কম পেয়েছে 29 জন, তা 40 থেকে 50 মধ্যে পেয়েছে এটা বিয়োগ এটা। বোঝা গেল কি বললাম? 50 নাম্বারের কম পেয়েছে 45 জন, 40 কম পেয়েছে 29 জন, তাহলে 40 বেশি 50 কম পেয়েছে কতজন? বিয়োগ ফলটা। তাই এটা আমরা ধরবো 10 কম 5, মানে 0 থেকে 10 পেয়েছে 5 জন ছাত্রী। আর 10 কম এগুলা 10 থেকে 20 কজন পেয়েছে? 9 মাইনাস 5, 4 জন। একটু ভাববে, মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। যারা 20 কম পেয়েছে 9 জন। এই 20 কম মানে কি? হয়তো 10 কম যারা তারাও তো 20 কম, 10 কম 5 জন তারাও তো এখানে ঢুকে আছে। যারা 10 কম পেয়েছে তারাও তো 20 কম। 7 পেয়েছে, তো 10 কমের মধ্যেও আছে, 7 পেয়েছে মানে কি 20 কম না? তো 20 কম, তার মানে এখানেও ঢুকে আছে। তাই 10 থেকে 20 মধ্যে কজন পেয়েছে? 9 মাইনাস 5, 9 মাইনাস 5, তাই 4 জন। 30 কম কতজন পেয়েছে? 17 মাইনাস 9 জন। 40 কম মানে 30 থেকে 40 কজন পেয়েছে? 29 মাইনাস 17 জন। 40 থেকে 50 কতজন পেয়েছে? 45 মাইনাস 29 জন। এটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, যোগ করে করে আমরা সিঙ্গেল বার করে নিলাম। নেওয়ার পরে মোট ছাত্রীর সংখ্যা পেয়ে গেছি 45। এবার গড় মান বার করতে হবে। 5 জন পেয়েছে 0 থেকে 10 মধ্যে, তো 0 ধরবো না 10 ধরবো? মাঝামাঝিটা ধর, সেজন্য 5। 10 20 মধ্যে 10 থেকে 20 মধ্যে পেয়েছে 4 জন, তো 10 পেয়েছে না 20 পেয়েছে তা তো জানি না, তাই মাঝামাঝিটা ধরবো। 10 20 মধ্য করছে 15। এরকম করে বার করলাম। দুটোকে গুণ করে বসাবো, দুটোকে গুণ করে বসাবো, দুটোকে গুণ করে বসাবো। এর সমষ্টি হচ্ছে 45, এর সমষ্টি হচ্ছে 1425। এটাকে এটা দিয়ে ভাগ করলাম, তাহলে গড় পেয়ে গেলাম। এবার 350 পেজ, নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করো। মধ্যমা মানে মাঝখানে যে আছে, ছাত্রগুলোকে আমরা ছোট থেকে বড় সাজালাম, মাঝখানে যে ছাত্রটা আছে তার হাইট কত। 135 থেকে 140 মধ্যে আছে 6 জন ছাত্র। 140 থেকে 145 এর মধ্যে আছে 10 জন ছাত্র। 145 থেকে 50 মধ্যে 19 জন ছাত্র, এরকম ভাগ করে দেওয়া আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা সহ পরিসংখ্যা বিভাজনের তালিকা। এখানে ক্রমযৌগিক নেই, আমি ক্রমযৌগিক বানাবো। তাহলে শ্রেণী সীমানা যেমন আছে 135 থেকে 140, 140 থেকে 145, 145 থেকে 150 এগুলো লেখা হয়েছে। এখানে পরিসংখ্যাটা লেখা হয়েছে যেমন আছে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা যদি করি, তাহলে এখানে 6টা 6ই বসলো। এখানে কত হবে? এখানে 6 আর এখানকার 10, 16 করতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা যোগ করে করতে হবে। তার কারণ যদি এদেরকে আমি সাজাই, 135 থেকে 140 শ্রেণীর 6 জন, 6 জনকে 6টা আমি চেয়ারে বসতে দিলাম। এবার 140 থেকে 145 এই হাইটের মধ্যে আছে 10 জন, তারা নেক্সট 10টা চেয়ার দখল করবে। তাহলে কত থেকে শুরু হচ্ছে? 6টা চেয়ার তো ফার্স্টে বসে গেছে, তাহলে এরা বসছে 7 নাম্বার চেয়ার থেকে। করতে করতে কত নাম্বার চেয়ার দিয়ে যাবে? চেয়ারে যদি নম্বর দেওয়া থাকে মনে করলাম, তাহলে 6টা চেয়ারে এরা দখল করেছে। এরা 7 থেকে শুরু করে 10টা চেয়ার দখল করবে, তাহলে এরা যদি বসে চেয়ারে এক লাইনে, তো 16টা চেয়ার দখল হয়ে গেল। সিরিয়ালিস আছে ছোটো থেকে বড় ছেলেদের। তারপরে আবার 19 জন আছে আরও এই হাইটের, তারা 19টা চেয়ার দখল করবে। তাহলে কতগুলো চেয়ার দখল হলো? যোগ করে করে নাম্বারটা যেতে হবে। প্রথম 6 জনে 6টা চেয়ার, 6 নাম্বার চেয়ার পর্যন্ত বসলো। পরে আরও 10 জন আছে, তারা আরও 10টা চেয়ার নিল, মানে 16 নাম্বার চেয়ার শেষ হলো।
তারপরে আবার 19 জন আছে, তারা 16-র পরে আরও 19টা চেয়ার নিল, 35 নম্বর চেয়ার অবধি ফিল আপ হলো। তারপরে আবার 22 জন আছে, 35 নম্বরের পর থেকে আরও 22টা চেয়ার গেল, 57 নম্বর চেয়ারটা ফিল্ড আপ হলো। তারপর আরও 20 জন আছে, আরও 20টা চেয়ার ফিল্ড আপ হলো। আমি সিরিয়ালি সাজাচ্ছি, কেন? মাঝের জনকে আমি মধ্যমা মানে কি মাঝখানটাকে তুলে ধরার জন্য। করার পরে দেখতে পাচ্ছি আমি কতগুলো চেয়ার দখল হলো, কতগুলো চেয়ার লাগলো, সবগুলোর সমষ্টি করে দেখছি 100। এটা যোগ করলেও 100 আসবে, আর এরকম ধারাবাহিক যোগ করলেও 100 আসবে। তাহলে 100, তাহলে মাঝখানে কে আছে? 2 দিয়ে ভাগ করলাম 50। তাহলে 50 নাম্বার চেয়ার কোথায় আছে, কার লাইনে আছে? এরা 6 নাম্বার চেয়ার অবধি আছে, এরা 6-এর পরে 16 নাম্বার চেয়ার অবধি আছে, এরা 35 নাম্বার চেয়ারে আছে। আর এই 150 থেকে 155 হাইটের যারা রয়েছে তারা 35 নাম্বার চেয়ার তো দখল করেছে, এরা এই হাইটের ছেলেগুলা। নেক্সট হাইটের ছেলেগুলা 35 থেকে শুরু করে 35-এর পর 36 নাম্বার চেয়ার থেকে শুরু করে 57 নাম্বার চেয়ার অবধি আছে। কি বললাম? 35 নাম্বার চেয়ার দখল করেছে এরা, তারপর 36 নাম্বার চেয়ার থেকে শুরু করে 22টা চেয়ার, 35-এর পরে 22টা চেয়ার দখল করেছে, 57টা চেয়ার ফিল আপ করেছে এরা। তো এখানেই তো ঢুকে আছে আমার 50 নাম্বারটা। 35-এর পর এই হাইটের ছেলেগুলো বসছে, 35টা চেয়ার দখল হওয়ার পরে এই হাইটের ছেলেগুলো বসা শুরু করেছে। কত নম্বর অবধি গেছে? 35-এর পরে 36 থেকে 57-এর মধ্যে আছে এরা। তো 35 থেকে 57-এর মধ্যে যারা আছে সেখানে তো 50 নম্বর চেয়ারটা আছে, তাই এই লাইনের মধ্যেই 50 নম্বর চেয়ারটা আছে। তাই এই শ্রেণীর সীমানাকে বলা হচ্ছে মধ্যমা শ্রেণী। তো মধ্যমা শ্রেণীর 150 থেকে 155 আছে, পরিসংখ্যা 22 জন। তো মধ্যমা শ্রেণী যখন পেয়ে গেলাম, এই 50টা বার করতে হবে, যোগ করে করে নিয়ে এসে এটার অর্ধেক করব। 50 নাম্বারটা কোথায় আছে? এই লাইনে আছে, কারণ এখানে 35 নাম্বার চেয়ার দখল করেছে। 35-এর পর থেকে 57 নম্বর পর্যন্ত এরা আছে। তো 35-এর পরে 57, 35 থেকে 57-এর মধ্যেই তো 50টা পড়ছে, এই যে 50টা। তো এই লাইনে আছে, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। এবার মধ্যমা বার করতে গেলে যেহেতু শ্রেণীর সীমানা আছে, ডাইরেক্ট মান নেই, এতগুলা ঝামেলা আছে, তাই একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা মনে রাখতে। মধ্যমা ইজ ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। L বলতে এটার লোয়ার লিমিট, শ্রেণী সীমানার নিম্ন সীমানা 150, L এর মান 150, লোয়ার লিমিট L ফর লোয়ার লিমিট, প্লাস n/2 বলতে 50, CF বলতে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা, কার? মধ্যমা শ্রেণীর না, তার আগের শ্রেণীর। ফর্মুলাতে রয়েছে, ফর্মুলাটা কীভাবে আসলো সেটা নেই ক্লাস 10-এ। 35 আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তো CFটা 35 বসালাম। এটার CF না কিন্তু, ওটার আগেরটার, ডিভাইড বাই F বলতে কত? F বলতে এটা 22 ইন্টু হাইট বলতে কি? এই যে শ্রেণী সীমানার হাইট 35 থেকে 40, 135 থেকে 40, 5 ডিফারেন্স, সবগুলোতে 5 ডিফারেন্স আছে, তাই H এর মানটা 5। হিসাব করে 153.41 আসলো উত্তর। কি এটা? মধ্যমা, মানে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করলে 153.41। নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যা থেকে বিভাজনের সংখ্যাগুরুমান নির্ণয় করো। এটার সংখ্যাগুরুমান নির্ণয় করতে হবে। নেক্সট পেজে আছে। প্রদত্ত পরিসংখ্যা বিভাজনকে শ্রেণী বহির্ভুক্ত আকারে বা শ্রেণী সীমানা আকারে লিখে পাই। এখানে একটা ব্যাপার রয়েছে। কি ব্যাপার? যেমন 135 থেকে 140, 140-এ শেষ হলো ঊর্ধ্বসীমা। আবার এখানে 140 থেকে 145 কন্টিনিউটি আছে। 145 থেকে 150, 150 থেকে 155, 155 থেকে 160, 160 থেকে 165, ব্রেক নেই। কিন্তু এখানে দেখো 45 থেকে 54, এবার 54 থেকে শুরু হয়নি, 55 থেকে 64, পরেরটা 64 থেকে শুরু হয়নি, 65 থেকে 74, ডিসকন্টিনিউ রয়েছে। তাই এই সমস্ত অঙ্কের বেলায় একটা কাজ করতে হয়। কি কাজ করতে হয়? এটার সঙ্গে 0.5 যোগ, এটা থেকে 0.5 বিয়োগ, এটার সঙ্গে 0.5 যোগ, এটা থেকে 0.5 বিয়োগ, তাতে কী হবে? কন্টিনিউ হয়ে যাবে। এটা একটা পদ্ধতি, শ্রেণী বহির্ভুক্ত আকারে বা শ্রেণী সীমানার আকারে লিখতে হয়। দেখো
44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5, 64.5 থেকে 74.5, 0.5 করে বাড়িয়েছি কমিয়েছি। এই যে 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5, 64.5 থেকে 74.5, এরকম করে বলা হয়েছে। 0.5 যোগ বিয়োগ। তাতে কি দেখলাম, এখানে সর্বাধিক পরিসংখ্যা কী বার করতে বলেছে, এখানে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মানে কি, যেটা বেশি সংখ্যায় রয়েছে। তো 8, 13, 19, 32, 12, 6 কোনটা বড় সংখ্যা, পরিসংখ্যা কোনটা বড়, 32। তাই এই শ্রেণী সীমানাকে বলা হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণী। এটা হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণী, কারণ এখানে 32 ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যাটা সব থেকে বেশি। এখানে সর্বাধিক পরিসংখ্যা 32, তাই সংখ্যাগুরু মানের শ্রেণী হচ্ছে এটা। সংখ্যাগুরু মান কত, এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। L প্লাস f1 মাইনাস f0 হোল ডিভাইডেড বাই 2 f1 মাইনাস f0 মাইনাস f2। f1 মাইনাস f0, এখানেও আছে f1 মাইনাস f0 মাইনাস f2 2। f1 বলতে এই যে ফ্রিকোয়েন্সিটা, f0 মানে তার আগেরটা, f2 মানে তার পরেরটা। এটা f1, এটা f0, এটা f2। f1, f0, f2, 0টা আগেরটা, f2 পরেরটা। আর L বলতে লোয়ার লিমিট, এই যে লোয়ার লিমিটটা সংখ্যাগুরু মানের শ্রেণীর। সংখ্যাগুরু মানের শ্রেণী কোনটা পেলাম, পরিসংখ্যা যার বৃহত্তম সেটা সংখ্যাগুরু মানের শ্রেণী। তো L এর মান জানি, f1 বলতে এটা, আর এটা বলছি কেন, f1 বলতে এটা, f0 বলতে আগেরটা, f2 বলতে পরেরটা, আর h ডিফারেন্স 44.5 থেকে 54.5, 10-এর ডিফারেন্স, 10-এর ডিফারেন্স, 10-এর ডিফারেন্স, তো h এর মান 10। এই ফর্মুলাতে বসানো হলো, 78.44 আসছে। নেক্সট, একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীদের বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। অত্যন্ত সহজ দেওয়া আছে, যেহেতু কন্টিনিউ আছে, কন্টিনিউ না থাকলে 0.5 যোগ বিয়োগ করতে হতো। 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26, কত ডিফারেন্স, 2 2 2 2 করে ডিফারেন্স, তার মানে h এর মান 2, তাই তো। এবার যেহেতু এখানে যোগ বিয়োগ করতে হচ্ছে না, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা এটাই হুবহু টুকতে হবে, এটা প্রশ্নে থাকবে তোমাদের, কিন্তু আমার এক জায়গাতেই আছে তাই আমি আর টুকিনি, কষ্ট করিনি। এখানে সর্বাধিক পরিসংখ্যা 75, দেখো 45, 75, 38, 22, 20 কোনটা বড়, 75টা বড় পরিসংখ্যা। তো এটা সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, সংখ্যাগুরু মানের শ্রেণী হচ্ছে এটা 18, 20। এখানে সর্বাধিক পরিসংখ্যা 75, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী এটা। সংখ্যাগুরু মান কত, L প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2 f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। এই মানগুলো এখান থেকে দেখে নেব। L বলতে লোয়ার লিমিট, এই যে 18, f1 বলতে 75, f0 বলতে তার আগেরটা 45, f2 বলতে এর পরেরটা 38, h বলতে ডিফারেন্সটা 18, 20 ডিফারেন্স 2, 22, 20 ডিফারেন্স 2, 24, 22 ডিফারেন্স 2, 2 মানটা বসালাম, 18 15 60/67 হলো। এই লেখাটা আমার না, লিখতে লিখতে হাঁপিয়ে গেছিলাম, তাই আমার মিসেস লিখে দিয়েছে, ধন্যবাদ জানাই মিসেসকে। 10-এর 3 নাম্বার দেখবে তোমাদের লাস্ট পেজে রয়েছে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ fi xi 132 প্লাস 5k এবং সামেশন অফ fi 20 হলে কে এর মান কত। আমরা গড় কিভাবে বার করি, সামেশন অফ fi xi ডিভাইড বাই fi, তাই তো, সামেশন অফ fi xi ডিভাইড বাই fi। কোথায় হারিয়ে গেছে খুঁজে বার করি একটা এরকম উদাহরণ, এই যে সামেশন অফ fi xi ডিভাইড বাই fi, গড় বার করি। তো এখানে তাই বসাবো, কোনটা, সামেশন অফ fi xi ডিভাইড বাই সামেশন অফ fi ইকুয়াল টু x বার যৌগিক গড়। এর মানটা দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে, বসালাম। আর গড়ের মানও বলে দিয়েছে 8.1, তাই x বারের জায়গায় 8.1 বসালাম, করার পরে বজ্রগুণ করলাম, কে একদিকে টেনে সমাধান করলাম, x ইকুয়াল টু 6। এবার এখানে আছে uy ইকুয়াল টু xi মাইনাস 25 ডিভাইড বাই 10, সামেশন অফ fi uy ইকুয়াল টু 20 এবং সামেশন অফ fi ইকুয়াল টু 100 হলে তাহলে x বার মানে গড় x এর মান নির্ণয় করো। যেটা দেওয়া আছে এটাকে তুলনা করলাম xi মাইনাস a বাই h এর সঙ্গে, ক্রমবিচ্যুতি যেটা রয়েছে, a বিয়োগ করেছি
এইচ দিয়ে ভাগ করেছি, তারপরে পেয়েছিলাম। তাহলে এটার সঙ্গে তুলনা করলাম। তাহলে এর মান হচ্ছে 25, এইচের মান হচ্ছে 10। এক্স বার আমরা কী জানি, এ বিয়োগ করেছিলাম, তো এটাকে যোগ করলাম। এটা তো আমাদের মূল সূত্র, তোমরা জানো গড় নির্ণয়ের। এবার সুবিধার জন্য ক্রমবিচ্যুতি পদ্ধতি যেটা রয়েছে, এটাকে বিয়োগ করেছিলাম, এটাকে যোগ করে দিলাম। এইচকে ভাগ করেছিলাম, এইচকে গুণ করে দেবো। তো আগে এটার সঙ্গে এটাকে তুলনা করলাম, এইচ পেয়ে গেলাম। এই সূত্রে এক্স বারের সূত্রে বসালাম, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এর মানটা কম্পেয়ার করে পেয়েছি, এইচের মানটা কম্পেয়ার করে পেয়েছি, বসিয়ে দিয়েছি, 27 বেরিয়েছে। যৌগিক গড় ইকুয়াল টু 27। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, এই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।